50 लाख से अधिक घुसपैठियों का अगर नाम कटा तो वो किसका हक मार रहे थे? একই কাণ্ড, এ রাজ্যে 50 লক্ষ অনুপ্রবেশকারী, মানে হিন্দিতে ঘুসপেটিয়া। बेरोक टोक घुसपैठियों को घुसाया। घुसपैठियों का अगर नाम कटा तो वो किसका हक मार रहे थे? যেটা অমিত শাহ বা নীতিন নবীন বলছেন, বিশেষ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি এই দুদিন ধরে বারবার বলেছেন 50 লক্ষ অনুপ্রবেশকারী, কিন্তু 50 লক্ষ অনুপ্রবেশকারী তাদের নাম বাদ গেছে। আচ্ছা, আমরা যদি নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনই তো এখন ছড়ি ঘোরাচ্ছে। সেই নির্বাচন কমিশনের যদি আমরা নথি দেখি বা তথ্য দেখি বা হিসেব দেখি, তাহলে যে 63 লক্ষ নাম বাদ গেছে তাদের মধ্যে অধিকাংশই এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে যে বাদ গেছে তারা অধিকাংশই মৃত, কেউ স্থানান্তরিত বা কেউ গড় হাজির। কোথাও তো অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা বলা হচ্ছে না। কিন্তু নীতিন নবীন কি করে বললেন যে 50 লক্ষ অনুপ্রবেশকারী, এখনো 60 লক্ষ নাম বিবেচনাধীন, অর্থাৎ বিচারকরা সেই 60 লক্ষের নথি সমস্ত যাচাই করছেন, যাচাই পর্ব চলছে। তার মধ্যে কি আগে থেকেই তিনি 50 লক্ষ অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিলেন? फर्जी वोटर को काटने का काम एसआईआर के माध्यम से होता है तो आप काला कोट पहनकर सुप्रीम कोर्ट चली जाती हैं। 50 लाख से अधिक घुसपैठियों का अगर नाम कटा तो वो किसका हक मार रहे थे? वो किसकी हिस्से की नौकरी ले रहे थे? वो किसका अनाज ले रहे थे? ऐसे कितनी ही योजनाओं का लाभ जो केंद्र और राज्य की सरकार बंगाल की जनता के लिए देती है, उसको वो 50 लाख बांग्लादेशियों को देने के लिए लगे हुए थे। अगर इलेक्शन कमीशन ने चोट नहीं किया होता तो ये हक आपका मारते। এরকম তো প্রশ্ন উঠছে, কারণ বিরোধীদের প্রশ্ন যে বিজেপি সভাপতি কোথা থেকে 50 লক্ষ অনুপ্রবেশকারী বললেন, সংখ্যা পেলেন। এই অপদার্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের দপ্তরের ব্যর্থতা ঢাকতে পারে না, হুক্কা শিয়াল করলে বাকি শিয়ালরা হুয়া হুয়া করবে। নীতিন নবীনকে সেটাই করতে হবে, কারণ তার চাকরি বাঁচাতে হবে। যাদের নথি খতিয়ে দেখা চলছে তাদের অধিকাংশ মানুষকে কি তিনি আগেভাগেই বাংলাদেশি অনুপ্রবেশকারী এই বলে দাগিয়ে দিলেন? ধরুন, এখনো পর্যন্ত বিবেচনাধীন কারা? বিবেচনাধীন বিডিও রয়েছেন, বিবেচনাধীন বিজেপিরই পঞ্চায়েত সদস্য রয়েছেন, বিবেচনাধীন বহু মানুষ রয়েছেন, যাদের মধ্যে যদি উল্লেখযোগ্য নাম বলি তাহলে এই মুহূর্তে আমার যার নাম মনে পড়ছে তিনি হচ্ছেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। এই মুহূর্তে যার নাম মনে পড়ছে তিনি ভারতের গর্ব শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ, যিনি মহিলা ক্রিকেটকে চ্যাম্পিয়ন করানোর অন্যতম কারিগর। তাহলে তারাও কি অনুপ্রবেশকারী? গোটা সম্প্রদায়, অর্থাৎ যে 50 লক্ষ মানুষ, যে 60 লক্ষ মানুষের নাম, তাদের মধ্যে তাহলে অধিকাংশেরও বেশি অনুপ্রবেশকারী। কাদেরকে বোঝাতে চাইলেন এইটা নিয়ে প্রশ্ন উঠছে। অর্থাৎ অমিত শাহ যে কালকে বলে গেলেন এখানে অনুপ্রবেশকারী ঢোকানো হয়েছে, ক্ষমতায় এলে তাদের তাড়ানো হবে, তাদের নাম বাদ গেছে, এইখান থেকেই তো প্রশ্ন উঠছে যে অনুপ্রবেশকারী কারা, কাদেরকে বলতে চাইছেন অনুপ্রবেশকারী? এই অনুপ্রবেশকারী ঘুসপেটিয়া নিয়ে বহু রাজনৈতিক চর্চা হচ্ছে, কিন্তু বারবার তৃণমূল যে কথাটা বলতে চাইছে যে এই যে 60 লক্ষ বা 63 লক্ষের নাম বাদ গেছে, তাদের নামের পাশে কোথাও অনুপ্রবেশকারী বা কোথাও রোহিঙ্গা কি দাগিয়ে দেওয়া আছে? দাগিয়ে দেওয়া নেই। নির্বাচন কমিশনকে যখন বলা হচ্ছে, মুখ্য নির্বাচনী আধিকারিক কি বলছেন? মুখ্য নির্বাচনী আধিকারিক পরিষ্কার বলে দিচ্ছেন এটা তাদের কাজ নয়, নির্বাচন কমিশনের কাজ নয়। এমনকি বিচারপতি জয়মাল্য বাগচি, সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি, যিনি প্রধান বিচারপতির বেঞ্চে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে, তিনি বলে দিয়েছেন যে তার পর্যবেক্ষণ যে এসআইআর এর তালিকায় নাম না থাকা মানে একজন নাগরিক নন, এরকমটা কখনোই নয়। তাহলে এই যে 50 লক্ষ অনুপ্রবেশকারী যাদের নাম বাদ গেছে, 50 লক্ষ অনুপ্রবেশকারী বিজেপি ক্ষমতায় এলে তাদের তাড়ানো হবে, এটা কি শুধুমাত্র রাজনীতির জন্যই বলছেন? শুধুমাত্র তৃণমূলকে আক্রমণ করার জন্যই বলছেন? তাদের কাছে হিসেবটা কোথায়? এটাই এই নিয়েই প্রশ্ন উঠছে। মতুয়াদের অনেকের নাম বাদ গেছে। মতুয়াগড়ে এখন ঢিঢিরব পড়ে গেছে যে বিজেপি আদৌ সেই যে আসন পেয়েছিল 2021-এ সেই সংখ্যা ধরে রাখতে পারবে কিনা, কারণ মতুয়াদের নাম বাদ গেছে। সিএতে যারা আবেদন করেছেন খুব কম সংখ্যক তাদের ভোটার তালিকায় নাম উঠেছে, কিন্তু অধিকাংশেরও বেশি যারা সিএতে আবেদন করেননি তাদের নাম বাদ গেছে। তাহলে কি
মতুয়ারাও ঘুষপেটিয়া? তাহলে কি মতুয়ারাও অনুপ্রবেশকারী? তপশিলি, আদিবাসী তারাও কি অনুপ্রবেশকারী? এই প্রশ্ন তো উঠছে। আরও কি প্রশ্ন উঠছে যে স্বরাষ্ট্র মন্ত্রক বিষয়টা দেখে। আসলে যদি আপনি নথি যাচাই করতে দিলেন, সেই নথি দেখা গেল যে একেবারে অবৈধ নথি, এবং তখন সেই নথি পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তখন বিচার করবে এ অনুপ্রবেশকারী না রোহিঙ্গা। আসলে বিচার করার কথা নির্বাচন কমিশন নয় ঠিকই, কিন্তু সেটা বিচার করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এখনো পর্যন্ত যা খবর আমাদের কাছে, মাত্র কয়েক হাজার নাম এরকম ধরনের যাদের নাম গেছে স্বরাষ্ট্র মন্ত্রকে। তাহলে 50 লক্ষ কোথা থেকে এলো? 50 লক্ষ অনুপ্রবেশকারী কোথা থেকে এলো? এই প্রশ্ন তো বারবার উঠছে। 50 লক্ষ অনুপ্রবেশকারীকে দেশ থেকে, রাজ্য থেকে তাড়ানোর কথা কিভাবে উঠে আসে? সত্যি যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে কি 50 লক্ষ অনুপ্রবেশকারী খুঁজে পাবে বিজেপি সরকার, রাজ্য সরকার? বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে কি অনুপ্রবেশকারী 50 লক্ষ ঢুকে পড়েছে এ রাজ্যে, তাদের ভোটার তালিকায় নাম উঠেছে, এটা প্রমাণ করতে পারবে বিজেপি? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। সন্দেহভাজন বিদেশি নাগরিক, এই সন্দেহভাজন বিদেশি নাগরিক মিললে ইআরও বা তার নাগরিকত্ব আইন অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠাবেন। আবার বলছি, বিহারে যে লক্ষ লক্ষ যে নাম বাদ পড়েছিল, সেখানেও প্রশ্ন উঠেছিল যে সন্দেহভাজন বিদেশি নাগরিকের নাম স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কতগুলো পাঠানো হয়েছে। এ নিয়ে অবশ্য সেই সময় নির্বাচন কমিশন মুখ খোলেনি, মুখ খুলতে নারাজ। সুতরাং এখন প্রশ্ন, এই 50 লক্ষ অনুপ্রবেশকারী বলতে কি বোঝাতে চেয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং কি বোঝাতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? আবার একটা প্রশ্ন উঠছে, অসমে বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল এনআরসি করে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে। এনআরসির খসড়া তালিকায় 40 লক্ষ মানুষের নাম থাকায় অমিত শাহ তাদের সবাইকে অসম থেকে তাড়ানোর হুমকি দিয়েছিলেন, কিন্তু চূড়ান্ত তালিকায় মাত্র 19 লক্ষের নাম ওঠে। বহু হিন্দু অসমিয়ার নামও বাদ পড়ার তালিকায় ঢুকে যায়, এবং তখন বিজেপি এনআরসির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিপাকে পড়ে। তাহলে এখানেও কি সেই রকমই বুলি আওড়াচ্ছেন বিজেপি নেতৃত্ব, যেখানে বলছেন 50 লক্ষ আসলে অনুপ্রবেশকারী? আসলে সেই 50 লক্ষ অনুপ্রবেশকারী দেখাতে পারবেন না, নাকি শুধুই মুসলিম বিরোধিতা? আসলে গোটা দেশ আমাদের ধর্মনিরপেক্ষ, যদিও আজকে শুভেন্দু অধিকারী বলেছেন যে এখানে ধর্মনিরপেক্ষতার কোনো জায়গা নেই, এটা হিন্দুস্তান, এটা হিন্দু রাষ্ট্রই হবে, এবং এ রাজ্যে ক্ষমতায় এলে হিন্দু রাষ্ট্রই হবে। ওসব ধর্মনিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্তান, এখানে হিন্দুরা রাজত্ব করবে। এই শুভেন্দু অধিকারী দুদিন আগে ইফতার পার্টিতে যেতেন। এই ধরনের অসভ্য স্টেটমেন্ট বাংলা বরদাস্ত করবে না। এইখানেই অনেকে প্রশ্ন তুলছেন যে রাজ্য জুড়ে 60,06,675 জনের নাম অ্যাডজুডিকেশনে আছে, অর্থাৎ বিচারাধীন রয়েছে, এবং এর 79%ই 60,06,675 জনের যে নাম, তার 79%ই মুসলিম প্রধান কেন্দ্রের ভোটার। 79%, কম নয়। বাকি মাত্র 21%। এছাড়া হিন্দু হোক, মতুয়া হোক, তপশিলি হোক, আদিবাসী হোক, এদের নাম আছে, কিন্তু 79%ই মুসলিম প্রধান এলাকার। একটু হিসেব দিই, পশ্চিমবঙ্গে 74টি বিধানসভা আসন মুসলিম প্রধান। আমাদের নিউজ 18 বাংলার তথ্য, যেখানে মুসলিম জনসংখ্যা 40 থেকে 90% মধ্যে। 74টি বিধানসভা এলাকা মুসলিম প্রধান, যেখানে 40 থেকে 90% মধ্যে হচ্ছে মুসলিম জনসংখ্যা। এবং এই 21-এর ভোটে এই 74 কেন্দ্রে তৃণমূল জয়ী হয়েছে 71টিতে, বিজেপি 2টিতে, আইএসএফ 1টিতে, অর্থাৎ 74টি বিধানসভা মুসলমান প্রধান, যার মধ্যে 40 থেকে 90% হচ্ছে মুসলিম জনসংখ্যা। আর এই 74 কেন্দ্রে বিচারাধীন ভোটারের সংখ্যা 47,46,052, যা ওই কেন্দ্রগুলির মোট বৈধ ভোটারের 32%। আবার বলছি আপনাদের, মোট বিচারাধীন 79% মুসলিম ভোটার।
যার মধ্যে ৭৪টি বিধানসভা আসন পশ্চিমবঙ্গের মুসলিম প্রধান, যেখানে 40 থেকে 90% মুসলিম জনসংখ্যা। 21-এর ভোটে এই ৭৪ কেন্দ্রের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে 72টিতে, বিজেপি 2টিতে, 1টিতে আইএসএফ। আর এই ৭৪ কেন্দ্রের মোট ভোটার যেটা, তার 32%, 47,46,46,52 বিচারাধীন। এখানেই অনেকে প্রশ্ন তুলছেন যে এত সংখ্যক মুসলিম, তাঁরা বিচারাধীন কেন? এটা কি কোনো উদ্দেশ্য প্রণোদিত? দেখা যাক এরপরে এই 60 লক্ষ থেকে কত লোকের নাম বাদ যায় আর কত লোকের নাম থেকে যায় বিচারকদের বিচারে।